সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য এবং 3 বারের প্রেসিডেন্ট পদপ্রার্থী রন পল। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনী থাকার পরও এবং মার্কিন জনগণের কাছ থেকে ট্রিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার পরও ওয়াশিংটন এই যুদ্ধে হেরে গেছে বলে মন্তব্য করেন তিনি। মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রন পল এই বিস্ফোরক দাবি করেন। মার্কিন সামরিক বাজেটের সমালোচনা করে রন পল বলেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনী থেকে আমরা আসলে কি পাচ্ছি? আমাদের সামরিক বাজেট বিশ্বের শীর্ষ 1 ডজন দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি, অথচ ইরানের সামরিক বাজেট আমাদের বাজেটের 1% কম। তারপরও ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস বা অচল করে দিয়েছে। তিনি বলেন, দেখা গেছে ইরান তাদের নিজস্ব কম খরচে ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার মূল্যের ডজন স্পাই ড্রোন এবং প্রায় বিলিয়ন ডলার মূল্যের বেশ কয়েকটি স্পাই রাডার স্টেশন ধ্বংস করেছে। অথচ ইরানের প্রতিটি ড্রোনের উৎপাদন খরচ মাত্র কয়েক হাজার ডলার। রন পলের মতে, যুক্তরাষ্ট্র ভেবেছিল আচমকা হামলা চালিয়ে ইরানকে ভয় পাইয়ে দেবে এবং তাদের ক্ষমা ভিক্ষা করতে বাধ্য করবে, কিন্তু ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। এই যুদ্ধ প্রমাণ করেছে মার্কিন প্রেসিডেন্টরা যখনই বেআইনিভাবে তাদের বাহিনীকে যুদ্ধে জড়াতে বাধ্য করবে, মার্কিন সামরিক বাহিনী আর সেই যুদ্ধগুলোতে জিততে পারবে না। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য আটলান্টিকে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পরাজয় কোনোভাবেই আড়াল করা সম্ভব নয়। অতীতে আফগানিস্তান বা ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে পরাজয় হয়েছিল, এবারের পরিস্থিতি তার চেয়েও সম্পূর্ণ ভিন্ন এবং মারাত্মক। চেকমেট ইন ইরান শিরোনামের ওই নিবন্ধে প্রখ্যাত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক রবার্ট কেগান লিখেছেন, ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের এই পরাজয় সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। এর ফলে ইরানের মিত্র হিসেবে চীন ও রাশিয়ার ভূমিকা আরও শক্তিশালী হবে এবং বিশ্বমঞ্চে ওয়াশিংটনের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যাবে। কেগান উল্লেখ করেন, হরমুজ প্রণালী আর আগের মতো সবার জন্য উন্মুক্ত থাকবে না। এই প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ইরান এখন এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। এই যুদ্ধ বিশ্ব দরবারে প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র একটি অনির্ভরযোগ্য দেশ, যারা শুরু করা কোনো কাজ শেষ করার ক্ষমতা রাখে না। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে, দেশটির আর্মি রকেট ফোর্স কমান্ড বৃহস্পতিবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতা 4 গ্রাউন্ড লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক এভিয়নিক্স ও আধুনিক নেভিগেশন প্রযুক্তিতে সজ্জিত এবং এটি দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি করা এবং ক্ষেপণাস্ত্রের সংযুক্ত বিভিন্ন সাবসিস্টেমের প্রযুক্তিগত কার্যকারিতা যাচাই করা। একই সঙ্গে উন্নত নির্ভুলতা ও যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা নিশ্চিত করাও ছিল এই পরীক্ষার অন্যতম লক্ষ্য। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন। তারা পুরো উৎক্ষেপণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রযুক্তিগত বিভিন্ন দিক মূল্যায়ন করেন। সামরিক সূত্রগুলো বলছে, ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফল উৎক্ষেপণের পর পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চিফ অফ ডিফেন্স ফোর্সেস এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। এছাড়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমদ বাবর শীতও ফাতা 4 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রশংসা করেন। তারা বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্বপূর্ণ উদাহরণ। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র উন্নয়নে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলী এবং সামরিক কর্মকর্তাদের দক্ষতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমেরও স্বীকৃতি এটি। পরে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতা 4 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য পুরো জাতিকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই অর্জন পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং দেশের কৌশলগত নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে সাধারণ আমেরিকানদের উপর বিশাল অর্থনৈতিক বোঝা চেপে বসেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার এক্সে তিনি লিখেন, আমেরিকানদের বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের আকাশচুম্বী খরচ তাদের মুখ বুজে মেনে নিতে হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং শেয়ার বাজারের অবস্থাকে প্রাথমিক ধাক্কা উল্লেখ করে তিনি সতর্ক করেন, আসল ক্ষত বা কষ্টটা তখন শুরু হবে যখন মার্কিন জাতীয় ঋণ এবং হোম মর্টগেজ রেট লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। এরই মধ্যে দেশটিতে কার লোনের খেলাপি হওয়ার হার গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অথচ এই সংকটের পুরোটাই এড়ানো সম্ভব ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে যুদ্ধ কবলিত অঞ্চলের সামরিক স্থাপনা পুনর্নির্মাণ এবং যুদ্ধাস্ত্র প্রতিস্থাপনের খরচসহ ওয়াশিংটনের এখন পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। অর্থনীতিবিদদের মতে, হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী বিধিনিষেধের কারণে সামগ্রিক বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ভয়াবহ উচ্চতায় পৌঁছাবে। হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি বিশেষজ্ঞ অধ্যাপক লিন্ডা বিলমেস এক পূর্বাভাসে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের কারণে শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের পকেট থেকে $১,০০,০০,০০,০০০ খসে যেতে পারে। এদিকে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন এক সময়ে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর আশেপাশে সামরিক উত্তেজনা জিইয়ে রাখার চেষ্টা করছে, যখন খোদ যুক্তরাষ্ট্রের নিজস্ব জাতীয় ঋণের পরিমাণ এরই মধ্যে ২৯ লাখ কোটি ডলারের বিশাল পাহাড় ছুঁয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন কোনো সামরিক দুঃসাহস পুরো বিশ্বে এক নতুন এবং ভয়াবহ আর্থিক সংকট বা মন্দা ডেকে আনতে পারে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে তার অতিরিক্ত ও অযৌক্তিক দাবি ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওয়াশিংটনকে এটি বুঝতে হবে যে রণক্ষেত্রে যুদ্ধ করে তারা যে লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে, আলোচনার টেবিলে বসেও তা কোনোভাবেই আদায় করা সম্ভব নয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে আরাকচি এই মন্তব্য করেন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসন পরবর্তী সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলাপকালে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে আব্বাস আরাকচি একই সঙ্গে তিনি পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস তুলে ধরেন। মার্কিন আন্তরিকতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে আরাকচি বলেন, গত এক বছরে আমেরিকানরা দুইবার কূটনীতির পথকে প্রতারিত করেছে। তারা যখন আমাদের সঙ্গে সমঝোতার জন্য আলোচনা চালাচ্ছিল, ঠিক তখনই আলোচনার মাঝপথে ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের হতাহত করার জবাবে ব্যাপক পাল্টা হামলা শুরু করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ১৪ ও ১৫ মে দক্ষিণ লেবানন এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনা সামরিক ঘাঁটি ও সাজোয়া যান লক্ষ্য করে একের পর এক ২৫টিরও বেশি সামরিক অভিযান চালিয়েছে সংগঠনটি। হিজবুল্লাহ জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অতর্কিত হামলা, রকেট ও কামান হামলা এবং ওয়ান ওয়ে বা সুইসাইডাল ড্রোনের মাধ্যমে এই অপারেশনগুলো পরিচালনা করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ স্বীকার করেছে, হিজবুল্লাহর হামলার পরিধি, তীব্রতা এবং লক্ষ্যবস্তু নির্বাচনের কৌশল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। আল মায়াদিন জানিয়েছে, ১৪ মে দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন লক্ষ্য করে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ। এদিন আল তৈয়বা শহরের উত্তরে একটি পানির পাম্পের দিকে অনুপ্রবেশের চেষ্টাকারী ইসরায়েলি সেনা ইউনিটকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর তাদের উপর ভারী কামান হামলা চালানো হয়। ব্যাপক ধোঁয়া ও ভারী গুলিবর্ষণের মধ্যে ইসরায়েলি হেলিকপ্টার এসে হতাহতদের উদ্ধার করে পিছু হটতে বাধ্য হয়। এদিন রাতে রশেইফ থেকে হাদাদ শহরের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর দুটি D9 বুলডোজার IED বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। শনিবার আল তৈয়বা এবং আল বায়াদা এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর উপর্যুপরি রকেট ও ঝাঁকে ঝাঁকে FPV ড্রোন দিয়ে হামলা চালানো হয়। রশিফ শহরে আরও একটি মেরকাভা ট্যাঙ্ক ড্রোন হামলায় ধ্বংস করা হয়। আল খিয়াম শহরে রাস্তা খনন কাজে লিপ্ত ৩টি ইসরায়েলি সামরিক বুলডোজার লক্ষ্য করে কামান হামলা চালানো হয়। এদিন হিজবুল্লাহর দেইর সেরিয়ান শহরের খাল্লাত আল রাজ এলাকায় ইসরায়েলি একটি সাজোয়া যান ড্রোন হামলায় গুঁড়িয়ে দেয়। এছাড়া আল বায়াদা শহরের আকাশে উড্ডয়নরত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ছুড়ে সেটিকে পালিয়ে যেতে বাধ্য করে হিজবুল্লাহ।
শনিবারের অভিযানে হিজবুল্লাহ তাদের সীমান্তের ভেতরের লক্ষ্যবস্তু ছাড়িয়ে ইসরায়েলের অভ্যন্তরে দুটি বড় সামরিক সদর দপ্তরে সফল ড্রোন হামলা চালায়। দপ্তর দুটি হল ৩০০তম ব্রিগেডের সদর দপ্তর এবং লিম্যান ব্যারাক। হিজবুল্লাহর এই সাঁড়াশি অভিযান প্রমাণ করে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ইসরায়েলি বাহিনীকে মাঠ পর্যায়ে কঠোর ও কার্যকর জবাব দিচ্ছে। হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামকে পুরো মুসলিম উম্মাহর প্রথম পরীক্ষা এবং ফিলিস্তিনকে সহযোগিতার সবচেয়ে বড় ও সরাসরি প্রভাবশালী ফ্রন্ট হিসেবে আখ্যায়িত করেছে ইয়েমেনের সানা সরকার। ইয়েমেনের হুথি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী আব্দুল ওয়াহিদ আবু রাস লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রধান আম্মার আল মুসাভির কাছে পাঠানো এক বিশেষ বার্তায় এই মন্তব্য করেন। বার্তায় তিনি লেবানন ও আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করেন। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্ব মোকাবেলার প্রধান শক্তি। ইহুদিবাদী ইসরায়েলের এজেন্ডা বা জায়নিস্ট প্রজেক্ট বাস্তবায়ন ও সুরক্ষার স্বার্থে কোনোভাবেই হিজবুল্লাহর এই অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা যাবে না, বরং একে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যে জাতি নিজেদের জমি ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার আঁকড়ে ধরে অবিচল থাকে তারাই আধিপত্যবাদ ও আগ্রাসনের সব নীল নকশা নস্যাৎ করে বিজয় ছিনিয়ে আনতে পারে। হুথি নেতা আব্দুল ওয়াহিদ আবু রাস লেবাননের জনগণের মধ্যকার অভ্যন্তরীণ ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি লেবাননের সব পক্ষকে তাদের সমস্ত শক্তি ও প্রচেষ্টা আসল শত্রু অর্থাৎ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নিয়োজিত করার আহ্বান জানান। বার্তার শেষাংশে তিনি পুনর্ব্যক্ত করেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের বীর জনগণের পাশে ইয়েমেনের সানা সরকার ও জনগণের অবস্থান সবসময় সুদৃঢ় এবং অপরিবর্তনীয় থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।